আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এখন বিষয় আমরা আলোচনা করব। সাম্প্রতিক সংশোধনী 2026 কোন আইনের? দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। হ্যাঁ, তো এই 26 সালে যে সংশোধন হলো, এই আইনের শিরোনাম বা টাইটেল হবে কি? দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর ব্র্যাকেটে অ্যামেন্ডমেন্ট, তারপরে হবে অ্যাক্ট, কমা 2026, 2026 সালের ফৌজদারি কার্যবিধির সংশোধনী। ওকে। এবং এটার গ্যাজেট প্রকাশ হয়েছে কবে? 10 এপ্রিল 2026, খুবই রিসেন্টলি, তাই অনেকে জানে না। আর এই আইনটা কার্যকর হবে 10 জুলাই 2025, মাত্র একটি সেকশন, 173A, কারণ 10 জুলাই 2025-এ একটি মাত্র সেকশন যুক্ত করা হয়, র্যাপিড রিভিশনে বললাম না তখন। জি এবং 10 আগস্ট 2025-এ আরো বেশ কিছু সেকশন সংশোধন করা হয়। ঠিক আছে। জি সংশোধনকৃত অন্যান্য ধারাসমূহের কার্যকারিতা 10 আগস্ট 2025, আর মাত্র একটি সেকশন 173A। এইটা হচ্ছে 10 জুলাই 2025। প্রশ্ন এরকম আসতে পারে, ফৌজদারি কার্যবিধির 173A ধারাটি কত তারিখ থেকে কার্যকর হয়েছে? উত্তর 10 জুলাই 2025। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন অনেকেই বলবেন, স্যার 26 সালের আইন 25 সাল থেকে কি করে কার্যকর? কারণ এই আইনের আরেকটা নাম ছিল, কি নাম? ইউনূস সরকার নাম দিয়েছিল, কি নাম? দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স। কেন অর্ডিন্যান্স? কারণ এটা প্রেসিডেন্ট মহোদয়, মানে মহামান্য রাষ্ট্রপতি সাহেব কি করেছিলেন? স্বাক্ষর করে অর্ডিন্যান্স আকারে পাবলিশ করেছিলেন, তাই এটাও গেজেট ছিল, কিন্তু পার্লামেন্ট কর্তৃক করেছিল না। পার্লামেন্টে শুধুমাত্র অ্যাক্ট তৈরি করতে পারে, বা এটা যেহেতু একটি জি বিধিবদ্ধ আইন, বিধিবদ্ধ আইন সংশোধন করার অ্যাবসোলিউট ক্ষমতা কার আছে? পার্লামেন্টের আছে। আর তত্ত্বাবধায়ক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকারের কি কোনো কি ছিল? পার্লামেন্ট ছিল? না। পার্লামেন্টের কোনো অধিবেশন ছিল না, কার্যকর ছিল না। তাই 25 সালে এই 10 জুলাই গেজেট হয়, হয়ে 173 ধারাটা আসলো, 173A, এবং 10 আগস্ট 2026, মানে 2025-এ দুইবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, অন্যান্য ধারাগুলো আসলো। ঠিক আছে, একটু পরে আমরা দেখবো কোনগুলো। তার মানে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, 2025 সালের অর্ডিন্যান্স, এই আইনটির গেজেট প্রকাশ হয় দুইবার 25 সালে। ঠিক আছে, এই দুইটা তারিখে। আর এই 2026 সালে অ্যাক্টের মাধ্যমে, 2026 সালের সংশোধনের মাধ্যমে এই অর্ডিন্যান্স আইনটি রহিত করা হয়েছে। রহিত মানে বাতিল। ঠিক আছে, রহিত মানে জি কি? বাতিল। এর মধ্যে কিন্তু দারুণ তথ্য আছে, এখান থেকে প্রশ্ন আসাটা কি স্বাভাবিক? আবার সাম্প্রতিক সংশোধনে 2026 সিপিসি, দেওয়ানি কার্যবিধি, ওখানেও এই ধরনের তথ্য আছে আপনাদের নোটে, এবং ভিডিও আছে আলাদা। ঠিক আছে, এবং সাম্প্রতিক সংশোধনে বলে আমি পৃথক ভিডিও দিয়ে দিচ্ছি, তাই না? জি আপনাদের সুবিধার্থে, এবং বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও দেখছেন তাদের সুবিধার্থে। বিনা পয়সায় ভিডিও দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আপনাদের ওয়াইফাই লাগছে বা ডেটা কিনতে হচ্ছে, আমাকে টাকা দিতে হচ্ছে না ভিডিও দেখার জন্য। ধারা 32 ধারা থেকে শুরু হয়েছে সংশোধন। সংশোধনের আগে, সংশোধনের পরে কি হলো দেখে নিই। ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা। ঠিক আছে, আগে ছিল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 10,000, দ্বিতীয় শ্রেণীর 5,000, তৃতীয় শ্রেণীর 2,000, অলরেডি র্যাপিড রিভিশনে দেখে আসলাম। কিন্তু বর্তমানে সেটা 5 লক্ষ, 3 লক্ষ এবং 2 লক্ষ। বুঝতে পারলেন? জি কিন্তু সাজা প্রদানের যে, কারাদণ্ড প্রদানের ক্ষমতা একই আছে, 5-3-2, 5-3-2। কিন্তু অর্থদণ্ড মানে টাকার যে ফাইন করার বিধান, এটা ব্যাপক পরিবর্তন হয়েছে, তাই না? জি অনেক অনেক গুণ বেশি। 46-এ সম্পূর্ণ নতুন বিধান, আগে ছিলই না। তাই নতুন বিধান লিখে দিয়েছি, কারণ এখানে আর কি লিখবো, তাই না? জি গ্রেপ্তারের পদ্ধতি ও গ্রেপ্তারকারী কর্মকর্তার দায়িত্ব সমূহ অলরেডি আমরা দেখলাম র্যাপিড রিভিশনে। পরিচয়পত্র বহন করতে হবে, আইডেন্টিটি কার্ড, মেমোরান্ডাম অফ অ্যারেস্ট, স্মারক লিপি থাকতে হবে, এটা প্রস্তুত করতে হবে। তারপর 12 ঘন্টার মধ্যে পরিবারের সদস্য, আত্মীয় বা বন্ধুদেরকে জানাতে হবে, অবগত করতে হবে, র্যাপিড রিভিশনে পড়লাম। 46B নতুন বিধান, আগে ছিল না এই ধরনের বিধান। গ্রেপ্তারের বিষয়ে অফিসিয়াল রেজিস্টার থাকতে হবে, মানে এই যে অ্যারেস্ট রেজিস্টার বলে কোনো রেজিস্টারে ছিল না, নতুন রেজিস্টার সৃষ্টি করতে হবে। এবং সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। অ্যারেস্টের জন্য সাধারণ ডায়েরি ছিল না আগে। এবং তথ্য প্রদান করতে হবে কাকে? যিনি তথ্য চাইবেন। 46C নতুন বিধান,
গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। ডি তে বলা হচ্ছে 46-এর নতুন বিধান, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তার যত্ন নেওয়া গ্রেপ্তারকারী ব্যক্তির দায়িত্ব। গ্রেপ্তারকৃত ব্যক্তি মানে কি, যাকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্টেড পার্সন। আর গ্রেপ্তারকারী ব্যক্তি মানে যেই নিয়ে অ্যারেস্ট করছেন। ওকে। জি 46 এটাও নতুন বিধান, মেডিকেল অফিসার দ্বারা গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আচ্ছা, এই বিধানগুলো করার উদ্দেশ্য কি? যদি প্রশ্ন করে লিখিততে, উদ্দেশ্য হচ্ছে আসামিকে সুরক্ষা প্রদান করা, যেন গুম হয়ে না যায় এবং আসামিকে অত্যাচার করা না হয়। জি 51, তো প্রশ্ন জব্দ একটা তালিকা বিষয়ে সুনির্দিষ্ট বিধান ছিল না আগে। দেহ তল্লাশিপূর্বক জব্দ তালিকা প্রস্তুত, স্বাক্ষর প্রদান, স্বাক্ষর গ্রহণ এবং অনুলিপি দিতে হবে আসামি পক্ষকে, এটা স্পষ্ট করা হয়েছে। 54, বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করতে পারতো আগে 9টি ক্ষেত্রে, এখন 11টি ক্ষেত্রে। 54 নতুন বিধান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারকালে গ্রেপ্তারের কারণ বলতে হবে, কেন গ্রেপ্তার করছেন জানাতে হবে। 76 নতুন বিধান, গ্রেপ্তারের 68 বিধান পুলিশ লঙ্ঘন করলে ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন, মানে কমপ্লেন করে তার চাকরি যাবে বা বিভাগীয় মামলা হবে, সাসপেন্ড হতে পারে। হ্যাঁ, আগে শুধুমাত্র জি ব্যক্তিগত সমনের বিধান ছিল, এখন SMS, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং এগুলো করা যাবে সমনে। 70, তলবে ব্যক্তিকে পাওয়া না গেলে আগে পরিবারের শুধুমাত্র পুরুষ সদস্যকে সমন দিতে হতো, কিন্তু এখন নারী পুরুষ উভয়কেও দেওয়া যাবে, মানে নারীর অধিকার সমান করে দিল। 167 নতুন বিধান, রিমান্ড সংক্রান্ত নতুন বিধান, এখন ভিডিও লিংকের মাধ্যমেও কি করা যাবে, রিমান্ড রিমান্ডে দেওয়া যাবে। জিজ্ঞাসাবাদ করা যাবে, রিমান্ডের বিকল্প। হ্যাঁ, পড়ছিলাম 167, এটা নতুন একটি বিধান যুক্ত হয়েছে রিসেন্ট অ্যামেন্ডমেন্টে, সম্পূর্ণ নতুন না, আগেও কিছু বিধান ছিল নতুন, যতটুকু ডান পাশে আছে নতুন বিধান, রিমান্ড সংক্রান্ত নতুন বিধান, যে জুডিশিয়াল হেফাজতে অর্থাৎ জেলে রেখে আসামিকে ব্যক্তিগত বা ইলেকট্রনিক ভিডিও লিংকের মাধ্যমেও জিজ্ঞাসাবাদ করা যাবে, অর্থাৎ পুলিশের কাছে থানায় নিয়ে গিয়ে যে জিজ্ঞাসাবাদ করতে হবে, রিমান্ডে অত্যাচার করতে হবে আসামিকে, তেমনটি না, জাস্ট ভিডিও কলে কি করা যাবে, জিজ্ঞাসাবাদ করা যাবে। রিমান্ডে কোনো অভিযুক্তকে প্রেরণের আগে ও পরে স্বাস্থ্য পরীক্ষা করানোও নতুন বিধানে যুক্ত হয়েছে। 167 এটা সম্পূর্ণ নতুন বিধান, গ্রেপ্তার দেখানো অর্থাৎ শোন অ্যারেস্ট ও আটক সম্পর্কে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে, আমার ফাউন্ডেশন নোটে বিস্তারিত আছে। এটা সংক্রান্ত লিখিত কিন্তু পরীক্ষা মানে লিখিত প্রশ্ন আসতে পারে আপনাদের। আচ্ছা 173 নতুন বিধান, অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন, অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন, ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট তলব করার ক্ষমতা কে কে তলব করতে পারে, পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট। পুলিশ কমিশনার মহানগর এলাকায় হলে করবেন, আর মহানগরের বাইরে হলে পুলিশ সুপার। পুলিশ সুপার ইন্টেন্ডেন্টকেই কিন্তু সংক্ষেপে পুলিশ সুপার বলে থাকে। হ্যাঁ, জি পর্যাপ্ত সাক্ষ্য না পেলে কোথায়, ওই অন্তর্বর্তীকালীন তদন্ত করার সময়, মানে আংশিক তদন্ত অবস্থায় অভিযুক্তকে অব্যাহতি প্রদান করা যাবে। মানে এর আগে কি নিয়ম ছিল, যদি পূর্ণ তদন্ত হওয়ার পর চার্জশিটের পরিবর্তে FRT বা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়, চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়, সেক্ষেত্রে আসামিকে অব্যাহতি দেওয়া যেত। এখন তদন্ত চলতে থাক, যতটুকু হয়েছে তার ভিত্তিতে কাউকে যদি ছেড়ে দেওয়া যায় ছেড়ে দেন, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, জি মানে বড় বড় নেতাদেরকে এই মামলা থেকে দ্রুত বের করার বিধান যুক্ত হয়েছে এটা। জি এই আইনটার ফলে জামাত ইসলামী এবং বিশেষ করে বিএনপির কিন্তু বড় বড় নেতাদের অনেক মামলা থেকে বের হওয়া সম্ভব হয়েছে। এবং আমাদের বর্তমান যে মহামান্য মানে ব্যক্তিবর্গের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, হ্যাঁ, জি ওনাকেও কিন্তু এই আইনের বলেই কি করা সম্ভব জি হয়েছে, কিছু কিছু মামলায় তদন্ত চলাকালীন বের করা সম্ভব হয়েছে। এবং অন্যান্য ক্ষেত্রে যেটা ওই যে সরকার কি দিতে পারে, বেকসুর ক্ষমা প্রদর্শন করতে পারে, তো সেগুলো ক্ষমা করা পরিশোধ হয়েছে। হ্যাঁ, ক্ষমতা রাষ্ট্রপতি। জি আবার কিছু মামলা মিথ্যে ভ্যাকেন্ট করা হয়েছে, বিভিন্ন সিস্টেমে করা হয়েছে আর কি। মহানগর বলতে বড় শহর না,
সিটি কর্প মানে মহানগর বলতে মেট্রোপলিটন এলাকাকে বলতে বোঝায়, হ্যাঁ। জি বড় শহর যেমন আমাদের রাজশাহী মেট্রোপলিটন, আপনাদের নওগাঁ মেট্রোপলিটন এলাকা না। তদন্ত জি শেষে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া গেলে, মানে একজন ব্যক্তি মিস্টার রহিমকে মামলার অব্যাহতি দেওয়া হলো তদন্ত শেষ হওয়ার আগেই, অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টের ভিত্তিতে। পরে তদন্ত শেষ করার পরে জানা গেল যে না, প্রথমে মনে হয়েছিল রহিম তো ভালো, কিন্তু পরে দেখা গেল রহিম খারাপ, রহিম আসামি, রহিম অপরাধ করেছে, তাই না? তাহলে জি পরে পুলিশ রিপোর্টে অর্থাৎ চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা যাবে, চূড়ান্ত চার্জশিটে, তাই না? জি তার মানে প্রথমে শান্তি পেল, পরে আর পেল না, রক্ষা হলো না। 73 নতুন বিধান, অপরাধ সংক্রান্ত তথ্য পাওয়ার 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। কাকে? তদন্তকারী কর্মকর্তাকে, আইওকে। আইও মানে ইনভেস্টিগেটিং অফিসার। 247, নালিশকারীর অনুপস্থিতির কারণে আসামি খালাস পাবে যদি সমন ইস্যু হয়। আগের বিধান ছিল সমন ইস্যু হওয়ার শর্ত ছিল, তার মানে সমন ইস্যু হওয়া আবশ্যক ছিল, কিন্তু বর্তমানে সমন ইস্যু আবশ্যক নয়। বুঝতে পেরেছেন? জি 250, মিথ্যা তুচ্ছ বিরক্তিকর অভিযোগের ক্ষেত্রে আগে নালিশকারীকে 1000 টাকা জরিমানা যেখানে দেওয়া যেত সেটা বৃদ্ধি হয়ে গেছে এখন 50,000 টাকা। তৃতীয় শ্রেণী যেখানে ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 500 টাকা দিত, সেখানে 25,000 টাকা দিতে পারবেন। আগে 30 দিনের কারাদণ্ড অনাদায়ে, এখনো তাই। 100 টাকার অধিক ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করা যেত না, এর এখন 100 টাকার পরিবর্তে হয়ে গেছে 5,000 টাকার অধিক না হলে আপিল চলবে না, তাই না? জি মামলার পরিস্থিতি বিবেচনায় 6 মাস, এখানেও মামলার পরিস্থিতি বিবেচনায় 6 মাস, এটা ঠিক আছে কারাদণ্ড। কিন্তু অর্থদণ্ড 3,000 থেকে শুরু করে, মানে 3,000 থেকে পরিবর্তন হয়ে গেছে 1,00,000 টাকা। বুঝলেন? জি ব্যাপক পরিবর্তন। যারা নতুন বই পড়াশোনা করেননি বা আমার ফাইনাল টাচ নোট, আইন আদালত বা এমসিকিউ ফাইনাল টাচ নোট আপনাদের সংগ্রহ নেই, সম্ভব হলে দ্রুত এই নোটটি সংগ্রহ করে নেন, অথবা আমার এই ভিডিও দেখে আপনাদের পুরাতন নোটে বা পুরাতন বইয়ে বাজারের কোনো গাইড কিনে থাকলে সেখানে কি করে নেন, ওই সংশ্লিষ্ট সেকশন ধরে ধরে সংশোধন করে নেন লাল কালি দিয়ে কেটে কেটে। ভালো পরামর্শ হলো না যারা আমার নোট নেয়নি জি তাদের স্যার জন্য? জি স্যার হ্যাঁ। 260, সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা আগে 10,000 টাকা পর্যন্ত হলেই করা যেত, আর এখন 5,00,000 টাকা পর্যন্ত হলে করা যাবে। তার মানে 5,00,000 টাকা এখন কিছুই না, আগে যেমন 10,00,000 টাকা কিছুই ছিল না। আগে 10,000 টাকায় 2 ভরি সোনা পাওয়া যেত। হ্যাঁ, আমি হাই স্কুলে থাকতে 5,000 টাকা ভরি ছিল সোনা, আর এখন আচ্ছা 5,00,000 টাকায় 2 ভরি সোনা পাওয়া যায়। কথা কিন্তু সঠিক, তার না 2.5 লক্ষ টাকা পার হয়ে গেছে না? জি বরং 5,00,000 টাকাতে 2 ভরি পাওয়া যাচ্ছে না। তবে হয়তো বা সোনার দামের ভিত্তিতে কিন্তু হয়তো বা পরিবর্তনটা করেছে, তাই না? হবে হয়তো স্যার। আর এখন 200, সবার হাতে হাতে একটা আইফোন থাকে, তার দামই লাখ টাকা স্যার, এখন তো 10,000 টাকা কোনো দামই নেই। হ্যাঁ হ্যাঁ, 274, নতুন বিধান, 264 সরি 264 সম্পূর্ণ নতুন বিধান, সংক্ষিপ্ত বিচারের বিশেষ পদ্ধতি। সংক্ষিপ্ত বিচার করার ক্ষেত্রে পদ্ধতিটা কেমন হবে আগে সুনির্দিষ্ট বিধান ছিল না। হ্যাঁ, আদালত পরিস্থিতি বিবেচনায় কি করতেন, বিধান অ্যাপ্লাই করতেন, মানে প্র্যাকটিক্যাল ম্যাটার। কিন্তু এখন যদি সম্ভব হয়, চার্জ গঠন যেদিন করবেন সেদিনই সাক্ষ্য গ্রহণ শুরু হবে, স্বাক্ষর গ্রহণের পর জেরা, সেই দিনই সকল সাক্ষী শেষ। সাফাই সাক্ষী দিবে কিনা জিজ্ঞাসা করবে আসামি পরীক্ষা, সাফাই সাক্ষী যদি দেয় সেদিনই সাফাই সাক্ষী দিতে হবে, ও সেই দিনই রায় ঘোষণা করবে, মানে যেদিনই চার্জ সেদিনই সাক্ষী, সেদিনই সাফাই সাক্ষী, সেদিনই রায় ঘোষণা। এটাই বলে সামারি ট্রায়াল। বুঝতে পেরেছেন? অর্থাৎ একই স্থানে, একই অধিবেশনে, একই স্থান বলতে একই কোর্টের ভিতরে, ভিন্ন কোর্টে যাওয়ার দরকার নাই, এবং একই অধিবেশন মানে আজকের একই তারিখে। ঠিক আছে? জি সকাল বিকাল হতে পারে, সকালে চার্জ হয়েছে বললো যে ঠিক আছে সাক্ষীদের নিয়ে আসেন, লাঞ্চের পরে বিকেলে, দুপুরের পরে 2:30 থেকে সাক্ষী নিব, তাহলে এটা তো একই অধিবেশন বোঝাচ্ছে, তাই না? জি স্যার তো সকাল বিকালেও করা যাবে, মানে একই দিনে, একটি মাত্র ধার্য তারিখেই মামলা নিষ্পত্তি করা যাবে যদি সম্ভব হয়, ছোটখাটো মামলার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে জি উভয় পক্ষই খুশি হবে। 339 আসামের অনুপস্থিতিতে বিচার শুরুর পূর্বে আগে 2টি বহুল পত্রিকায় হুলিয়া জারি করতে হতো, এখন একটি মাত্র পত্রিকায় দিলে হচ্ছে, আর সেই সাথে সরকারি ওয়েবসাইটে প্রচার দেওয়া যাবে।
345 নতুন বিধান। 345 কম্পাউন্ড মানে আপোষযোগ্য। অবৈধ সমাবেশের সদস্য, অবৈধ সমাবেশ মানে আনলফুল অ্যাসেম্বলি, 341 ধারায় সংজ্ঞা আছে। 342 ধারায় কি করা আছে, সাজার বিধান আছে। 343 ধারায় কি অস্ত্রসহ, তাই না? না, আছে 141 স্যার। 141-এ সংজ্ঞা, 142-এ জি সমাবেশে যোগদানের শাস্তি জি সদস্যর, হ্যাঁ, 143-এ অস্ত্রসহ সমাবেশে যোগদানের শাস্তি। পেনাল কোড দেখে নেবেন। জি তো স্যার। পেনাল কোডের কোন অপরাধ জামিনযোগ্য কি জামিন অযোগ্য, কোন অপরাধ আমলযোগ্য কি আমল অযোগ্য, অর্থাৎ কগনিজেবল না নন কগনিজেবল, জামিনযোগ্য কি জামিন অযোগ্য, বেলেবল না নন বেলেবল, আপোষযোগ্য কি আপোষ অযোগ্য, কম্পাউন্ডেবল না নন কম্পাউন্ডেবল। এই আপোষের ইংরেজি হচ্ছে কম্পাউন্ড, ওকে। জি স্যার। এই অপরাধটি আগে কি ছিল, আপোষ অযোগ্য, এখন আপোষযোগ্য করা হয়েছে। ঠিক আছে, এটা আসতে পারে না? এই অবৈধ সমাবেশের সদস্য। আচ্ছা ঠিক জি। আছে, এটা শিডিউলের মধ্যেও আছে, আবার 145-এও ইনক্লুড করা হয়েছে। শিডিউল মানে তফসিল। 396 অর্থদণ্ড বা বেত্রাঘাত। খুন সহ ডাকাতি মনে করেন না, পেনাল কোড না, এটা সিআরপিসি, ওকে। আচ্ছা। কারণ 396 মানে তো খুব ভাইরাল ধারা, তাই না? জি 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 স্যার। অর্থসহ, সরি, অর্থদণ্ড, বেত্রাঘাত বাতিল। তার মানে আগে এই ধারাতে অর্থদণ্ড ও বেত্রাঘাত উভয় সাজার বিধান ছিল, কিন্তু বেত্রাঘাত ডিলিট করে দিয়ে, বাতিল করে দিয়ে শুধু অর্থদণ্ডর বিধান অর্থ। করা হয়েছে। কবে থেকে এটা চালু হলো? 10 আগস্ট 2025। আর জি 10 জুলাই 2025 শুধুমাত্র 73 বি, মনে থাকবে তো? জি স্যার। আর একটা তিয়াত্তর ধারা। 73 বি ছাড়া অন্যান্য যতগুলো দেখছি সেকশন, সবগুলোই জি 10 আগস্ট 2025 থেকে কার্যকর। 413 তুচ্ছ মামলায় অনধিক 1 মাস কারাদণ্ড এবং 50 টাকা অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলবে না। আর এখানে 1 মাস তো আগেও ছিল, এখনো আছে, কিন্তু এখন এই 50 টাকা থেকে 5,000 টাকা করা হয়েছে বৃদ্ধি করে, ওকে। জি 414 সংক্ষিপ্ত বিচারে অর্থাৎ সামারি ট্রায়াল, 200 টাকার পর্যন্ত অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলতো না, 201 টাকা হলে আপিল চলবে, কিন্তু এখন জি 5,000 টাকা পর্যন্ত কি আপিল চলবে না, 5,001 টাকা থেকে আপিল শুরু। 498 নতুন বিধান, কিছুটা যুক্ত হয়েছে। আদালত আসামিকে জামিনে মুক্তি প্রদানকালে তার পলায়ন ও অসদাচরণ নিশ্চিতের জন্য কিছু অতিরিক্ত শর্ত যুক্ত করতে পারে, যেটা আগে ছিল না নতুন ভাবে। সম্ভবত আহ, সানি ভাই বলছিলেন, হ্যাঁ, রাফসান সানি ভাই, যে 499 নতুন বিধান, ই বেল বন্ডের বিধান করা হয়েছে উপধারা 3-এ। 498 না 499, এখানে এসে আমরা স্পষ্ট হলাম, তাই না? জি স্যার। তখন আসামি অবশ্য কেটে নিজে, ঠিক। হ্যাঁ, তো সেখানে আমি ভিডিও এডিট করে ঠিক করে দিব। আইনজীবী বা আদালতের অনুমোদিত অনলাইন সিস্টেমের মাধ্যমে আদালতে জামিননামা বন্ড বা বন্ড জমা দেওয়া যাবে। তো এখানে আমরা ই বন্ড বন্ড দিচ্ছি। ওই কোনো কোড ইমেলে নিচ্ছে, কোনো কোডে কি হোয়াটসঅ্যাপে নিচ্ছে, হ্যাঁ, পাঠাই দিচ্ছি। আচ্ছা আবার কোনো কোড বলছে যে ই বন্ড দাখিল করার পরে সেটা একটা প্রিন্ট বের করে আমাদের জমা দিয়ে যান, তাহলে লাভ কি, হাতে হাতে যদি আমি প্রিন্ট করে জমা দিই, তাই না? জি জি তাহলে এটা কি কিছু কিছু কোর্টের জন্য, এটা আমাদের জন্য কি জ্বালা। ই বন্ড করলাম, অনেক উকিল মানে ওই যে কম্পিউটার দোকানে যে করবে বাড়তি খরচ হবে। আর আমার তো স্মার্টফোনে আমি করতে পারবো, আমার তো সমস্যা নাই। জি। জাতীয় পরিচয়পত্র নম্বর বা অন্য উপযুক্ত উপায়ে জামিনদারের পরিচয় ও অন্যান্য যোগ্যতা যাচাই করা যাবে। কালকে যদি জামিন হয়, দোয়া করেন, ই বন্ড আমি যে দাখিল করব, এই বেল বন্ডের আমি কি কপি আপনাদের গ্রুপে দিয়ে দেবনি, ঠিক আছে, যে কেমন হয় দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। 540 নতুন বিধান, সম্পূর্ণ নতুন বিধান। অনুপস্থিত সাক্ষীর পক্ষে অ্যাডভোকেট হাজির থাকলে, মানে আমার আসামি হাজির নাই, আমি হাজির আছি, একটা টাইম পিটিশন দিলাম যে স্যার আসামি অনুপস্থিত, তাই মঞ্জুর করেন। 344-এ আরেকটা পিটিশন দিলাম 540-এ, কি বলছি, স্যার আসামি আমার অনুপস্থিত, কিন্তু যে সাক্ষীরা আসছে তাদেরকে জেরা করতে চায় আসামির অনুপস্থিতিতে। কোনো আসামি না থাকলেও চলবে, একমাত্র আসামি না থাকলেও চলবে। এটা নতুন বিধান। বিচার চলতে থাকবে, বিচার চলতে থাকবে এর অর্থ কি, জেরা করতে কি নাই, বাধা নাই, জেরা। স্যার এটাই কার্যকর হয়েছে স্যার।
হ্যাঁ, এটাই নতুন এটাই বিধান। কার্যকর হ্যাঁ, হচ্ছে। সকল আসামি গরহাজির থাকলেও বা একমাত্র আসামি গরহাজির থাকলেও আসামিকে জেরা করা যাবে। জেরা করা যাবে মানে বিচার চলতে থাকবে। এই আসামি জি অনুপস্থিত থাকার কারণে কোনো অসুবিধা হলো না, কারণ আমি আসামির পক্ষে অ্যাডভোকেট আছি, আমি জেরা করলেই তো হলো, আসামি থাকুক জি আর না থাকুক। তাহলে কি বিচারটা ত্বরান্বিত হলো, মানে থেমে থাকলো না, স্টপ হলো না। এটাই বলছে বিচার চলতে থাকবে, মানে জেরা করলেই তো বিচার চলতে থাকলো, তাই না? জি, মামলার জট কমানোর জন্য করা হয়েছে এটা। এটা আসামি পক্ষে কিন্তু খুব সুবিধা হয়েছে। হ্যাঁ, তা ঠিক। আমাদের ফি পাঠাই দিবে বিকাশে, তাই না? আমরা জেরা জি করে জি দেব। 544 কার্যধারায় অংশগ্রহণের জন্য অভিযোগকারী, অভিযোগকারী মানে ভিকটিম বা যিনি মামলা করেছেন তিনি, এজাহারকারী, সাক্ষী ও ভিকটিমের সকল খরচ সরকারি তহবিল থেকে নেওয়া যেত। তাহলে আগে কিন্তু সরকারি খরচ থেকে কিন্তু তহবিল দিত, তার মানে সরকারি গাড়িতে যাতায়াত করতো, পুলিশের গাড়িতে আসা যেত চাইলে। এবং কোনো মেডিকেল এক্সপার্ট মানে ডাক্তার, বা কোনো হ্যান্ডরাইট এক্সপার্ট মানে বিশারদ, বা কোনো ওই যে ফরেনসিক এক্সপার্ট বা কেমিক্যাল রিপোর্ট কোনো রসায়নবিদ, বা কোনো দেখা যাচ্ছে যে আদালতের পরামর্শদায়ক একজনকে ডাকা হলো, সেক্ষেত্রে তাকে কিন্তু পারিশ্রমিক দিতে হবে। কে দিবে? সরকার, তাই না? জি জি ডাক্তারের যাতায়াত খরচ হবে, একদিনের পারিশ্রমিকও দিতে হবে খামে করে সম্মানী। জি আর মামলার জন্য আসছে তার ডিউটি ফেলে, আগেও ছিল এখনো আছে। এর সাথে কি যুক্ত হয়েছে? সুরক্ষা বা নিরাপত্তা, তার মানে এখানে তাকে গার্ড দিতে হবে। পুলিশ নিরাপত্তা দিয়ে নিয়ে আসবে, নিরাপত্তা দিয়ে রেখে আসবে, ধরুন একটা সেফটি মেজার যুক্ত হয়েছে, বুঝতে পেরেছেন? জি জি আগেটার সাথে এতটুকু যুক্ত হয়েছে। আচ্ছা, দ্বিতীয় তফসিল এর সংশোধনও কিন্তু হয়েছে রিসেন্টলি। পেনাল কোডের ধারা ও অপরাধ, আমরা জানি দ্বিতীয় তফসিলে পেনাল কোডে যতগুলো অপরাধ আছে সেগুলো ধারা, সে অপরাধের নাম কি, এটা জামিন মানে আমলযোগ্য কি আমল অযোগ্য, সেটা সমন দিবে না ডিরেক্ট ওয়ারেন্ট দিবে, সেটা জামিনযোগ্য না জামিন অযোগ্য, সেটা আপসযোগ্য না আপস অযোগ্য, সেটা কোন আদালতে বিচার হবে, সেটা দণ্ড কত, এটসেট্রা এটসেট্রা সবকিছু আছে 8টা কলামে, আছে না? আমার জি ফাউন্ডেশন নোটে 8টা কলাম আছে না? তবে এই নোটও জি মেবি মনে রাখার কৌশল অংশে আমি দিয়েছি, যেটা আগামী ক্লাসে শেখাবো। হ্যাঁ, জি সংশোধনের আগে কি ছিল, সংশোধনের পরে কি হলো? 143 ধারায় অবৈধ সমাবেশের সদস্য অলরেডি আমরা দেখে আসলাম চার্টে, তাই না? জি আপোষ অযোগ্য ছিল আগে, এখন আপোষযোগ্য করা হয়েছে। 345 ধারার বিধানেও এটা যুক্ত করা হয়েছে, মানে ধারাতেও আছে তফসিলও আছে, সেম বিধান। 125 ধারা, 125 ধারা গুরুতর আঘাত সাধারণ অস্ত্র দ্বারা। হ্যাঁ, আমরা জি জানি শার্প উইপন দ্বারা গুরুতর আঘাত করলে 326 হয়। 326 ছিল আগে কি, জামিন অযোগ্য। তার মানে কেউ যদি জি ধারালো অস্ত্র দিয়ে কাউকে গুরুতর আঘাত করতো, কেটে যেত, গভীর ক্ষত হতো, তাহলে কি হতো? বা মাথায় আঘাত করে মাথা কেটে মানে মাথার কোন অংশ সেলাই লাগতো, শরীরের কোন অংশ জি গভীর ক্ষত তারপরে সেলাই লাগতো, তাহলে জামিন জি অযোগ্য হতো, জামিন পেত না সহজে। থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস ভিতরে থাকতে হতো, অনেক সময় 2 মাস 3 মাস। কিন্তু কেউ যদি বাঁশ দিয়ে হাতে আঘাত করে হাত ভেঙে দেয়, বা লোহার রড দিয়ে, পাইপ দিয়ে, হকি স্টিক দিয়ে হাত ভেঙে দেয়, মাথা ফাটাই দেয়, তাহলে জামিন পেয়ে যেত। তাহলে আমার জি হাত ভেঙে গেল, মামলা করতে আসে আমাদের কাছে, আমরা মামলা করলাম, স্যার আমার হাত ভেঙে গেছে, তাও আপনি জামিন আটকাতে পারলেন না, কারণ বাঁশের লাঠি দিয়ে আপনার হাত ভাঙছে, এটা তো আইনে আছে, জামিন পাবে। কি করব, কি বোঝাবো অশিক্ষিত মানুষকে, তাই না? জি জি কিন্তু এখন বাঁশের লাঠি দিয়ে হাত ভেঙে দিলে 325 ধারা, জামিন অযোগ্য। খুব ভালো হয়েছে। সমন বা জামিন অযোগ্য। হ্যাঁ, এটা সমন দেওয়া যাবে, ওয়ারেন্ট না দিলেও কিন্তু জামিন যোগ্য ছিল। আগে সমন দেওয়া যেত এবং জামিন, সরি, সংশোধনের আগে এটা সমন দিত আদালত এবং জামিন যোগ্য ধারা ছিল। আর এখন সংশোধনের পরে কি হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা মানে WH হবে ডিরেক্ট, সিআর তাহলে মামলা করতে গেলেও, সিআর মামলা করতে গেলেও। এবং এটা জামিন অযোগ্য ধারা করা হয়েছে। তবে মজার বিষয়, এই আইন পাশ হওয়ার আগেই 2000 সম্ভবত 23 কি 24 সালে, আমার একজাক্ট মনে পড়ছে না, তো এই মামলায়, এই ধরনের একটা মামলা আমার কাছে আসে। তো এই মামলায় 325 ধারা আছে এবং 325-এর সাথে 307 ধারা আছে। তো আচ্ছা হাত ভেঙে নিয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, লোহার রড দিয়ে হাতের উপরে, লোহার রড বলতে শাবল টাইপের জিনিস, শাবল বোঝেন? জি স্যার শাবল বুঝেছি, বোঝেন, ওই যে মাটি মাটি কাটা খোঁড়ার, মাটি খোঁড়া। জি হ্যাঁ, জি গাছ লাগানো গর্ত লোহার, করা। হ্যাঁ লোহার গর্ত খোঁড়া শাবল,
এটা দিয়ে বাম হাতে মেরে এই হাতের এই জায়গায় ফ্র্যাকচার হয়েছে ঘাড়ের উপরে, মানে আচ্ছা ভালোই ফ্র্যাকচার হয়েছে। আমি কি করেছি, সেইটার এক্স রে বের করেছি, ঠিক আছে, এক্স রে বের করেছি। আবার আমি ডাক্তারের কাছে যেমন এক্স রে স্ক্রিনের উপরে দেওয়ার পরে পুরোটা দেখা যায়, হ্যাঁ, আচ্ছা তা আমি আমার কম্পিউটার স্ক্রিনে সাদা স্ক্রিন করেছি, হ্যাঁ, করে আমার মনিটর উপরে স্ক্রিনটা রাখছি, রেখে আমি আমার ফোন দিয়ে ছবি তুলছি, ছবি তুলেই কম্পিউটারে পার করে প্রিন্ট করেছি। তাহলে কি দেখা যাবে না ভালো করে প্রিন্ট করলে? জি 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 কিন্তু জি। এক্স রে ফিল্ম যদি আপনি কি করেন, ফটোকপি করেন, দেখা যাবে কিছু? না স্যার, মানে আরো ব্ল্যাক হয়ে যাবে। কিন্তু ডাক্তার যে ওই যে আলোর উপরে ধরে, জি মানে জি তলে আলো ধরে আপনাকে ছবি তুলতে হবে, ছবি তুলে প্রিন্ট করতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে। এটা হচ্ছে একটা জি কৌশল স্যার, উকিলের। জি স্যার, তা জি। আমি এক্স রেটা করছি, এর বন ভেঙে গেছে, এটা একটা। এবং আরেকটা বলেছি স্যার, শাবলের সামনের পার্ট দিয়ে সে মেরেছে, এবং এখানে নাকের কাছে একটু ক্ষত আছে। বলেছি স্যার আচ্ছা এইটা মেরেছে, আমি সরে গেছি, মানে আমার ভিকটিম সরে গেছে, এখানে মাথায় মারার মানে এখানে সে এই শাবল দিয়ে এইভাবে আমাকে আঘাত করেছে, আমার মুখে লাগতে লেগেছে, আমি সরে গেছি, তারপর আমার যত ভারী জিনিস হাতের উপরে পড়ে এখানে আমার হাতের, মানে এটা কলার বন ভেঙে গেছে, বুঝতে পেরেছেন, শেল্ডার বন, শোল্ডার বন। তো আমি বলছি স্যার এটা কি ছিল, 324, মানে এটা 326 হতো, কিন্তু 326 আমলে নেওয়া হয়নি কিন্তু স্যার, কিন্তু 307 আসবে, কারণ এটা হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে এবং রিপিটেড দুইবার আঘাত করেছে। বারবার আঘাত করলে রিপিটেড অ্যাকশন মানেই কিন্তু 307 চলে আসবে, কারণ হত্যার উদ্দেশ্য আচ্ছা না থাকলে কেউ একাধিকবার আঘাত করে না। তাই কোনো মামলা যখন আপনি ড্রাফটিং করবেন, সিআর মামলা, 307 ধারা আমলে নেওয়ার জন্য আপনাকে দুইবার আঘাত দেখাতে হবে, বা রিপিটেড বা বারবার আঘাত দেখাতে হবে যদি সম্ভব হয়। তাহলে কি, জি জি বারবার আঘাত না করলে কেউ, মানে মারার উদ্দেশ্যটা স্পষ্ট না হয় না, তাই না? জি একবার স্যার, আঘাত ভুল করেও লাগতে পারে, কিন্তু একাধিক আঘাত মানুষ মেরে ফেলবো রাগ উঠে গেছে বা মেরে ফেলার অভিপ্রায় নিয়েই, ওই যে ইন্টেনশন টু কিল, ঠিক আছে। জি জি। তো এই দুইটা সেকশনে কিন্তু আমরা পরিবর্তন দেখছি দুইটা জায়গায় পেনাল কোডের। আর আরেকটা হচ্ছে পঞ্চম তফসিলের আরেকটু সংশোধন হয়েছে। পঞ্চম তফসিলের সংশোধন কি, এটা সম্ভবত বাজারে কোনো গাইডে নাই। পঞ্চম আচ্ছা তফসিলে যে সংশোধন, আমি এখনো চোখে পড়েনি আমার, আমি বেশ কয়েকটা গাইড সার্চ করেছি মার্কেটের, কিন্তু নাই, কিংবা কোনো মডেল টেস্টেও আসেনি, কিন্তু আপনাদের আমি দিয়েছি। গ্রেপ্তার সংক্রান্ত স্মারকলিপি মেমোরান্ডাম অফ অ্যারেস্টের কথা বলা হচ্ছে কোথায়, এর আগে আমরা একটা সেকশনে দেখলাম না, জি। 46 সম্ভবত, বি না সি এর মধ্যে, 46 এ, 46 46 এতেই এ। আছে, ঠিক আছে। ওই যে আইডেন্টিটি পরিচয় করতে হবে, এবং 46 এতে এই যে এটা প্রস্তুত করতে হবে, কিন্তু এটা স্যাম্পল কি হবে, নমুনা কি, ফরম্যাট কি, তাই না? জি তো এই পঞ্চম তফসিলে একটা ফরম্যাট দেওয়া হয়েছে, এই ফরম্যাটের নাম ফর্ম নং IA, ক্রমিক যুক্ত একটি নতুন ফর্ম নমুনা সন্নিবেশন করা হয়েছে। ফর্মের নমুনাটি নিম্নরূপ, কেমন, মেমোরান্ডাম অফ অ্যারেস্ট এজ এ সি সেকশন 46A, ঠিক আছে। এই যে কি জি কি জি। থাকবে এখানে দেওয়া আছে। তাহলে এখানে 17টা, কয়টি আছে, 17টা। 17টা। এখন এমসিকিউ প্রশ্ন আসতে পারে, মেমোরান্ডাম অফ অ্যারেস্ট বা বা গ্রেপ্তারের মেমো, সংক্ষেপে মেমো বলতে পারে, বা স্মারকলিপি, স্মারকলিপি বা মেমোরান্ডাম অফ অ্যারেস্ট বা গ্রেপ্তারের মেমোতে, গ্রেপ্তারের স্মারকলিপিতে কয়টি তথ্য থাকতে হবে, 17টি, তাই না? এই 17টি। বা এখানে কি কি তথ্য থাকতে হবে, তখন আপনাদের এগুলো পড়ে নিতে হবে, পড়লে বুঝতে পারবেন যদি ইংলিশে আছে। যদিও ইংলিশে আছে, কিন্তু মেমো বাস্তবে কিন্তু বাংলাতেই তৈরি করছে, কারণ বাংলা ছাড়া বুঝবে না, তো এটা ট্রান্সলেট করে নিয়েছে। জি এরপরে ক্লাসে আমরা কি মনে রাখার কৌশল শুরু করব। মনে রাখার কৌশল 1 2 3, এইভাবে বেশ কিছু কৌশল আছে মনে রাখার কৌশল 1 2, একটু এক পলক দেখাই দিই, এগুলো ফাউন্ডেশন নোটে আছে, হ্যাঁ। মনে রাখার কৌশল 2, তারপর এভাবে বেশ কিছু দেখেন, এটা গুরুত্বপূর্ণ, এক নজরে সময় সংক্রান্ত বিধান খুবই লাগবে আপনাদের, ঠিক আছে। আমরা সামনে জি। ক্লাসে তারপরে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন পড়বো সামনে ক্লাসে, এই দুইটি বিষয়। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ যে এত রাত জেগে ক্লাস করার জন্য, অনেকে আছেন, তার মানে কষ্ট করছেন, কষ্টের ফল আল্লাহ একদিন দিবেন, তাই না? জি স্যার। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, অথবা ক্লাস শেষে ভিডিও দিয়ে দিব, কালকে সকাল 11টা থেকে ভিডিওটা দেখতে পাবেন, হ্যাঁ। জি স্যার। ভিডিও দেখার পরও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন।
আর যেটা আমার ফাউন্ডেশন নোটে আছে বা আমার লিখিত ব্যাচের যারা স্টুডেন্ট লিখিত নোটে আছে কিনা চেক করবেন, ভিডিও দেখবেন, তারপরে যদি সমস্যা থাকে মেসেজ করবেন, আমি কল করে বুঝিয়ে দেবো। আপনি কোনো নেট সার্চ করলেন না, দেখলেন না, ডিরেক্ট আমাকে কল লাগিয়ে দিলেন, এটা করবেন না প্লিজ। আগে নিজে খোঁজেন, আপনি অ্যাডভোকেট হবেন, নিজে খোঁজার একটা অভ্যাস করেন। কারণ সারা জীবন আপনাকে খুঁজতে হবে আইন কোথায় আছে। আপনি যত খোঁজাখুঁজি করবেন তত ভালো লার্নেড অ্যাডভোকেট হতে পারবেন, তাই না? জি স্যার।